বিএনপির প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। দুটি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। ৩০০ আসনের প্রার্থী দেবে এনসিপি, চলতি মাসের চূড়ান্ত তালিকা দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ, সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছে অপরাধে। বন্ধে ফেসবুক, টিকটক ও গুগলকে সরকারের চিঠি, দ্রুত পদক্ষেপের অনুরোধ। সুস্থ মানুষ আর স্বামী বিদেশে থাকে, তবু ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে। করে দিবে ৭,০০০ টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। সুস্থ মানুষ পাচ্ছে প্রতিবন্ধী ভাতা, প্রকৃত অসহায়রা বঞ্চিত। রাজশাহীতে ইউপি সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ব্যবস্থার আশ্বাস সমাজসেবা অধিদপ্তরের। এবং নিউ ইয়র্কে নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি। জরিপে অ্যান্ড্রু কুমার চেয়ে এগিয়ে জোফরান মামদানি। ডেমোক্রেটরা জিতলে তহবিল কমানোর হুমকি ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি এরিনা আয়াত। জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় করছেন। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা। দুটি দলের ওপর ভর করে সরকার টিকে আছে মন্তব্য করে নেতারা অভিযোগ করেন তাদের ক্ষমতায় আনতে চক্রান্ত চলছে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিএনপি নেতাকর্মীদের মাঝে শুরু হয় উচ্ছ্বাস। আনন্দে মাতেন দেশের সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা। মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন ঢাকা ১৬ আসনের দল মনোনীত সম্ভাব্য প্রার্থী আমিনুল হক। রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রত্যাশা জানান তিনি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীর আয়োজনে তার বড় ছেলে ঢাকা ৬-এর সম্ভাব্য প্রার্থী ইশরাক হোসেন বলেন, স্বাধীনতার সার্বভৌম রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য প্রস্তুতি প্রয়োজন, সেটি আমরা করব ইনশাল্লাহ। একই অনুষ্ঠানে মরহুম সাদেক হোসেন খোকার দীর্ঘদিনের সহযোদ্ধা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন। আমরা একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে মিশেছিলাম এক সময়। মোটামুটি ঢাকা শহরে খোকা এবং আব্বাস একটা মিলিত শব্দ হয়ে গেছিল এক সময়। মির্জা আব্বাস অভিযোগ করেন, বর্তমান সরকার আওয়ামী কায়দায় রাতের ভোটের মতো ষড়যন্ত্র করে দুটি দলকে জেতানোর চেষ্টা করছে। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সকল আওয়ামী লীগেরা অন্য কাউকে ভোট দেবে না, তারা দেশপ্রেমিক দলকেই ভোট দেবে। এদিকে রাজধানীতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রার্থী ঘোষণা না করা আসনের বিষয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। এখানে অনেক মনোনয়ন প্রার্থী, অনেকের প্রত্যাশা আছে, এটা রাতারাতি সব কিছু করা তো সম্ভব না। তারপরে ২৩৭টা দিয়েছে, আমি মনে করি খুবই ভালো। অলমোস্ট বেশি কি ৪ ভাগের ৩ ভাগ দিয়ে দিয়েছে, ১ ভাগ বাকি আছে, সেটা কাজ চলছে, আপনার খুব সত্তর হয়ে যাবে। কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিজয়ের আশা বিএনপি নেতাদের। গণতন্ত্রের আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণায় রাজধানীর বাইরেও বইছে উৎসবের হাওয়া। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় এবং দিক নির্দেশনা প্রদানে ব্যস্ত সময় পার করছেন দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া প্রার্থীরা। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর ১ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। প্রার্থিতা পেয়ে যশোর, রাজবাড়ী ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা। ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা। যশোরের যে 6টি আসনে মনোনয়ন দান করেছেন, আমরা মনে করি এইটা তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে। যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশনের জন্য দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই 5টা আসন আমাদের পাওয়া সহজ। যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে, সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে, এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে। এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এদিকে অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামালজামান নুরুদ্দিন মোল্লার দলীয় মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 2টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বগুড়া 7 আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া 6 আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শেষ প্রতীকে লড়বেন দলের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বগুড়া জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছে। পুরো জেলা জুড়ে এখন নির্বাচনী উৎসব। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানের শীষাতে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে। যেন ইতিহাস ফিরছে আপন সে করে, আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7, গাবতলী, শাহজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া 6 সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস বলছে বগুড়া 7 আসন 1991 থেকে 2008 পর্যন্ত টানা 5 দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। সোমবার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহর জুড়ে আনন্দ মিছিল করেন। মঙ্গলবারও এই উৎসবের ঢেউ অব্যাহত থাকে। জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পল্লী মঙ্গল হাটে নির্বাচনী সভা আয়োজন করেন। সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতাকর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন। আমরা অত্যন্ত আনন্দিত, এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমাদের বগুড়ায় যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর। আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়াবাসীর যে সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন। আমরা চাইবো নতুন সরকার আসবে, আমাদের এই সমস্যা দূর হবে। বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া সেটা তিনি আবার শুরু করবেন ইনশাল্লাহ। আমি আমার বয়সের বা আমার নতুন প্রজন্মের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দিব। জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান, যিনি আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা বগুড়া সদর 6 থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের সাথে জয়যুক্ত করবো, এটা আমরা আশা রাখছি। এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া 2 আসন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাসের উল্টো চিত্র দেখা গেছে। প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে ক্ষুব্ধ অনেক মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকেরা। কিছু জায়গায় ঘটেছে বিক্ষোভ, সড়ক অবরোধের ঘটনাও, যা গড়িয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর পর্যন্ত। নির্বাচন সামনে রেখে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া প্রার্থী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে বঞ্চিতদের মধ্যে।
মঙ্গলবার সকালে মেহেরপুরে বিএনপির প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া আমজাদ হোসেন ও বঞ্চিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ভাঙচুর করা হয় আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে। সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা 3 আসনে বিএনপির প্রার্থী তালিকায় জায়গা পাননি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম। এতে ক্ষোভে ফেটে পড়েন তার সমর্থকরা। কালীগঞ্জ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন তারা। আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না। আগে আমরা এই 17টা বছর যে নির্যাতন যন্ত্রণা ভোগ করতে পেরেছি তা আমরা আজকে এই যন্ত্রণাটা ভোগ করতে পারবো না। 17 বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না। চাঁদপুর 4 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ হান্নানের অনুসারীরা ফরিদগঞ্জে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন তারা। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। আমাদের দাবি আলহাজি এম এ হান্নান সাহেবকে যেন পুনরায় আবার নমিনেশন দিয়ে আমাদের ফরিদগঞ্জের মাটিতে পাঠান। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগে আসলাম চৌধুরীর 4 অনুসারীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিএনপির সদস্য হলেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ফর্ম জমা দিয়ে নতুন সদস্য হন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর পিতা জনাব মোস্তাফিজুর রহমান। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এনসিপিকে শাপলাকলি প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসি। এছাড়া আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি মার্কা দিয়েছে ইসি। কারো আপত্তি থাকলে 12 নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিল সহ লিখিতভাবে জানাতে হবে। এদিকে নিবন্ধন পাওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাপলাকলি প্রতীকে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতীক নিয়ে ইসি এনসিপির অনড় অবস্থানের অবসান। মঙ্গলবার দলটিকে শাপলাকলি বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করল ইসি। একই সঙ্গে বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি প্রতীক বরাদ্দ দিয়েছে কমিশন। তদন্তের পর বাতিল করা হয়েছে 11টি দলের আবেদন। দল হচ্ছে বাংলাদেশ 12 নভেম্বরের মধ্যে আপত্তি নিষ্পত্তির পর প্রতীকসহ দলের নিবন্ধন নিয়ে গ্যাজেট প্রকাশ করবে ইসি। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। নিবন্ধনের মাধ্যমে সকল অনিশ্চয়তা কেটে যাওয়ায় দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম জানান, আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে এনসিপি। বলেন, চলতি মাসেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলাকলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব এবং জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সেরকম সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারা দেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম হচ্ছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব। এদিকে আগামী 30 নভেম্বরের মধ্যে ইউনিয়নের পাশাপাশি ওয়ার্ডেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের তেতুলিয়ায় এক পথসভায় একথা বলেন তিনি। এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আমাদের এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা আহ্বায়ক ওয়ার্ড কমিটি অর্থাৎ ওয়ার্ড আহ্বায়ক কমিটি করার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তভাবে
জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সাংগঠনিক ভিত্তিকে আগে শক্ত করতে হবে। তিনটি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বুধবার দাবি আপত্তি আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেবে ইসি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে আইনের আড়ালে প্রতারণা, এক আইনজীবীর নেতৃত্বে ভয়ঙ্কর হানি ট্র্যাপ, প্রেমের নাটক সাজিয়ে করা হয় জিম্মি, না দিলে হামলা মামলা, চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন প্রচার বন্ধে ফেসবুক, টিকটক এবং গুগলকে চিঠি দিয়েছে সরকার, যেখানে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়ার কারণে আর্থিক সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্ল্যাটফর্মগুলোকে মনে করিয়ে দেওয়া হয়েছে আইনি বাধ্যবাধকতাও। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেছে সরকার। শুভ খানের রিপোর্ট। ক্রিকেট মাঠে ধুন্ধুমার 4 ছক্কা বোলিংয়ের ধরন, উইকেট কিংবা বাউন্ডারি, প্রতিটি বল ধরে অনলাইনে চলে রমরমা জুয়া। খেলার পেজ বা অ্যাপে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। সরকারি হিসাবে দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ। সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছেন অপরাধে। অনলাইন জুয়া ছাড়াও পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন তরুণরা, যা নিয়ে উদ্বিগ্ন সরকার। এই অবস্থায় বাংলাদেশে পর্নোগ্রাফি, অনলাইন জুয়ার সাইট বা বিজ্ঞাপন বন্ধ করতে টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টিকটককে আলাদা চিঠি দিয়েছে বিটিআরসি। গেল 3 নভেম্বর পাঠানো চিঠিতে পারিবারিক বিরোধ, আত্মহত্যা সহ আর্থিক ও সামাজিক অবক্ষয়ের পেছনে পর্নোগ্রাফি ও অনলাইন জুয়াকে দায়ী করা হয়। বাংলাদেশের প্রচলিত আইনে এসব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য উল্লেখ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। বিটিআরসি থেকে প্ল্যাটফর্মগুলোকে মেল দেওয়া হচ্ছে এবং আরও হবে। সো একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনের মধ্যে আমরা আছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও মোবাইল অপারেটর, এমএফএস প্রতিষ্ঠানগুলোকে অনলাইন জুয়া বন্ধে কঠোর নজরদারি ও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো সাইটগুলি কিন্তু আমরা এনটিএমসির মাধ্যমে পুরোটা কিন্তু ব্লক করাচ্ছিলাম। ডাটাটা অফ করে দেওয়া যায় কিংবা তার ইউএসএসডিটা অফ করে দেওয়া যায়। সম্প্রতি বিটিআরসির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো অনলাইন জুয়া এবং পর্নোগ্রাফি বন্ধে স্বতন্ত্র একটি এজেন্সি গঠনের প্রস্তাব দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রেমের ফাঁদে ফেলে করা হয় জিম্মি, টাকা না দিলে হয় হামলা মামলা। বলছিলাম একাধিক নারীকে নিয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবীর গড়ে তোলা ভয়ঙ্কর এক হানি ট্র্যাপ চক্রের কথা। বিভিন্ন মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া সহ চাঞ্চল্যকর তথ্য প্রমাণ মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। এই চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। শাহজাহান খানের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে নানা ভিডিও নিয়ে প্রায় হাজির হন লিজা আক্তার প্রিয়া। রূপের জাদুতে বশ করেন টার্গেট ব্যক্তিকে, আর এ কাজে তাকে সহযোগিতা করেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জামাল উদ্দিন জুয়েল। দুজনে মিলে গড়ে তুলেছেন এক হানি ট্র্যাপ চক্র। ফাঁদে ফেলে মামলা আর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার এক অডিও ক্লিপ, যার বড় প্রমাণ। মিয়া মনে করে একটা দর্শন মামলাদার বিয়া করলে আসলে রেপুটেশন খারাপ হয়ে যাবে। কিন্তু এদের লগে তো কিছুই করলাম না, বুঝাবুঝি না, সংসার করছি না, হইলাম নাকি। আর এমন হালার পুত্রে বিয়ে করার বাড়ি নাই, গাড়ি নাই, কোন একদম নিখোঁজ হয়ে গেছে। কই থেকে পাইবো? মোবাইল টোবাইল সব বন্ধ করে নিখোঁজ হয়ে জায়গা। দুজনের কথোপকথনই বলছে নিরীহ ব্যক্তিদের ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে টাকা কামানোই এ চক্রের নেশা। আমরা তো আসছি তোমার পাশে, এরপরে তোমার বললাম না 5 লাখ টাকা যে মাসে ওটা আইনা দিবি, ওটা পাইবা একদম ইনস্ট্যান্ট উইডা যাইবা। ওইটা নিয়ে আমরা কিন্তু ওইটা কামরুলের সামনে আলাপ করা যাবো না। কামরুল আউট করে দিয়েছে, কামরুল লোক সব সেটআপ নতুন করে দেন। এমনই এক মিথ্যা মামলায় জর্জরিত সৌরভ হোসেন। 1 বছর ধরে আদালতের দুয়ারে ঘুরপাক খাচ্ছেন তিনি। গত বছরের জানুয়ারিতে প্রেমের ফাঁদে ফেলে আইনজীবী জামাল উদ্দিনের দক্ষিণখানের চেম্বারে বন্দি করা হয় তাকে। ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। বাঁচতে বাধ্য হয়ে বিয়ে করলেও 10 লাখ টাকার জন্য এবার যৌতুক মামলার আসামি তিনি। আমরা কিন্তু একদিনও সংসার করি না। বিয়ের পর সে তার বাসায়, সে আমি আমার বাসায়, আমরা কন্টিনিউ থাকি নাই। পরবর্তী 3 দিন পর সে আমার বিরুদ্ধে
বিভিন্ন থানাতে, যেমন দক্ষিণখান থানাতে আমার বিরুদ্ধে জিডি করলো, আমি তাকে নির্যাতন করতেছি। তবে সিআইডির তদন্তে বেরিয়ে আসে গোমর। বিয়ের পর একদিনের জন্য সংসার করেননি প্রিয়া, অথচ দিয়েছেন যৌতুক মামলা। একাধিক বিয়ে আর পূর্বের স্বামীকে তালাক না দিয়েই সৌরভকে বিয়ের বিষয়টিও উঠে আসে সে তদন্তে। প্রিয়ার একাধিক বিয়ের কাবিননামাও আসে সময় সংবাদের হাতে। প্রতিটি বিয়েতেই নিজেকে কুমারী ও অবিবাহিতা দাবি করেছেন তিনি। দিয়েছেন একাধিক ব্যক্তির নামে যৌতুক মামলাও। সব মামলাই আবার আইনজীবী জামাল উদ্দিন। এবার এই প্রিয়ার মুখোমুখি হতে চাই আমরা। তার করা মামলা আর একাধিক অভিযোগে দেয়া ঠিকানার অস্তিত্ব নেই দক্ষিণখানে। না, এখানে চুয়ারি টেক নামে কিছু নাই। এখানে আছে আপনার একটা পাশেই সামনে হাতের বাম দিকটায় বুড়ি টেক। ছোটবেলা থেকে এই এলাকায় চুয়ারি টেক নামে কোনো আমি জায়গা শুনিনি এখনো। মামলার তারিখে তাই আদালতে উপস্থিত সময় সংবাদ। প্রিয়া আদালতে আসেন পর্দাশীল নারী হয়ে, সঙ্গে আছে নাম সর্বস্ব মিডিয়ার সাংবাদিকও। তবে সময় সংবাদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ক্যামেরা ধরছেন কেন? আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আবার ক্যামেরা ধরে রেখেছেন আপনি? না, ক্যামেরা ফাঁদে ফেলে অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে আইনজীবীর দোহাই দেন প্রিয়া। আমি আপনার সাথে এখন কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে করতে ইচ্ছুক নই। আমি আমার উকিলের সাথে কথা বলে আপনাদেরকে ডাকবো ভাইয়া, সবাইকে ডাকবো। তবে ক্যামেরার সামনে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অডিও ক্লিপটি মিথ্যা ও বানানো বলে দাবি করেন আইনজীবী জামাল উদ্দিন। এবং এই অডিও তো সম্পূর্ণ মিথ্যা। উনি মামলা করবে আমার বিরুদ্ধে। ওনার যদি এত সত্যতা থাকে, এটা তো আপনার সাংবাদিকতা যাচাই করে কি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন? অবশ্য চেম্বারের বাইরে আলাদা করে কথা বলতে গিয়ে স্বীকার করেন সব অপকর্মের কথা। এটা তারা 3-4টে ছেলে এবং মেয়ে আমার চেম্বারে আসছিল। যখন বিভিন্ন আপনার মতো কথা বলতেছে, বিভিন্ন কথা বলছে, রাগারাগি বিভিন্নভাবে কথা বলে দিছি, তখন হয়তো রেকর্ডটা তারা কিভাবে করছে। বা আইনজীবীর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে সময় সংবাদ। প্রিয়া ও আইনজীবী জামাল উদ্দিনের অডিও ক্লিপ শুনে হতবাক তিনি। বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এই যে পরিকল্পনার কথাগুলো আমি শুনেছি, এটা অবশ্যই এটাও একটা অপরাধ, একটা অভিযোগ। আমি যদি যথাযথভাবে পাই ডেকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন আছে এই আইন দ্বারা তাকেও বিচার করা যাবে। প্রিয়া ও জামাল উদ্দিনের হানি ট্র্যাপ চক্রে আরও একাধিক নারী, কাজী ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। হার্টের অপারেশন এবং আবারও জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর সিলেটে আসলেন ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে ওসমানী বিমানবন্দরে কথা বলছেন তিনি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা, তারা তাদের বুকের উষ্ণতা, ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলেই আমি মুগ্ধ এবং আপ্লুত। তাদের বুক ভরা ভালোবাসা আর আকাশ সমান তাদের প্রত্যাশা এই জাতির কাছে। তাদের পাবার কিছু নেই, এই জাতির কাছ থেকে তারা একটু সম্মান চায়। তারাও চান এই জাতি বিনির্মাণে তারা মন ভরে অবদান রাখবেন। কিন্তু আমরা সাক্ষী, নিজেরাই সাক্ষী, যে আমাদের প্রবাসীদের সীমাহীন অবদান থাকা সত্ত্বেও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি না। 5 তারিখের পর, পরিবর্তনের পর থেকে, গত বছরের আগস্টের 5 তারিখের পর থেকেই আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুধাবন করছিলাম। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জর্জরিত। সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসার পরে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের, একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে এবং এটি হচ্ছে তাদের ভোটের অধিকার। আমরা প্রথম দিক থেকে এই দাবি উত্থাপন করেছিলাম। প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি, নির্বাচন কমিশনে সাক্ষাৎ করে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে, লেখালেখনিতে, বক্তব্যে।
এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানের নয়। সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না, যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত 30 অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারেননি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি কমপক্ষে আরো 15 দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য, আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে প্রবাসীরা ভোটার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য। এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি, যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমানতালে অবদান রেখে চলছেন, কিন্তু দেশ গড়ার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান সিটি, মেঘনা ও ডেল্টা গ্রুপ। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন গতি পাবে বলে মনে করেন উদ্যোক্তারা। এদিকে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম রফতানি গন্তব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় 24 লাখ টন, বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় 3 লাখ টন। বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় 30 লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, অর্থাৎ চাহিদার প্রায় 90% আমদানি নির্ভর, যার সিংহভাগই আসে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে। গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম, সয়াবিন, তুলা, বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাজারজাতকারী বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে $1 বিলিয়ন আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মেঘনা, সিটি ও ডেল্টা গ্রুপ। MOU between the three parties and the US SEC, I believe that will really help us for our future guidance. This MOU fits our national priorities of lowering food inflation, stronger agro-industry, and more resilient supply chain. Through our collaboration with USEC, we aim to increase the use of high-quality US soybean, delivering greater value to the customers and contributing to the nation's growing demand for a sustainable source of protein. সয়াবিন রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করে ইউএসএসইসি। অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেনি অ্যান জ্যাকবসন বলেন, ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে। Talking about the overall economic partnership between the United States and Bangladesh, and agriculture is a key element of that partnership. Last year we did $779 million worth of business. This year we're going to top over $1 billion worth of business. সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $250 কোটি পণ্য, বিপরীতে রপ্তানি $626 কোটি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে টাকার বিনিময়ে বয়স্ক, বিধবা ও সুস্থ মানুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের নারী সদস্যের বিরুদ্ধে। উপজেলা সমাজসেবা অফিস সঠিকভাবে যাচাই বাছাই ছাড়াই কার্ড করে দিচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সুপারিশে। তবে কোনো ভাতাভোগীর বিরুদ্ধে তথ্য গোপন করে ভাতা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকের প্রতিবেদনে। রাজশাহীর তানুর উপজেলার বাধাইর ইউনিয়নের নারী ইউপি সদস্য পলিয়ারা খাতুন, বাড়ি ওই ইউনিয়নের শিবরামপুর গ্রামে। প্রতিবন্ধী না হয়েও 1 বছর ধরে তিনি পান প্রতিবন্ধী ভাতা। অভিযোগ আছে স্বামী জাহাঙ্গীর মেম্বার ও পলিয়ারা খাতুন নিজের প্রভাব খাটিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনেক সুস্থ নারী ও পুরুষকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন। বিনিময়ে নিয়েছেন 7 থেকে 10 হাজার টাকা। প্রতিবন্ধী না হয়েও কিভাবে ভাতা পান এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। বললাম তো আমার শারীরিক প্রতিবন্ধী, আপনি কি বুঝবেন, ডাক্তারে দিয়েছে, আমি করে নিয়েছি।
জেলার ৯টি উপজেলায় একই অবস্থা বিধবা ও বয়স্ক ভাতার ক্ষেত্রেও। প্রকৃত প্রতিবন্ধী বিধবা ও বয়স্করা উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করেও ভাতা পাচ্ছেন না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের টাকা দিলে যে কোনো ভাতার কার্ড পাওয়া যায় অনায়াসে। সুস্থ মানুষ স্বামী বিদেশে থাকে, তবু ওই প্রতিবন্ধীর টাকা তুলে খাচ্ছে। করে দিবে ৭,০০০ টাকা চাইছে, ওই জন্য আমার হয়নি। নিজের লোক তার আগে দেয়, হার আগে দিবে না। উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা জানান, চেয়ারম্যান ও মেম্বাররা সম্ভাব্য ভাতাভোগীর তালিকা দেন, তবে তথ্য গোপন করে অনেকে ভাতার কার্ডের জন্য আবেদন করায় সাময়িকভাবে কেউ ভাতার টাকা পেলেও স্বচ্ছতা নিশ্চিতে আবেদনকারীদের কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। তারা যে তালিকা দেয় সেই তালিকা থেকে যাচাই বাছাই করে ওইটা দেওয়া হয়। মূলত মেন কাজ করে হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। এদিকে প্রকৃত তথ্য গোপন করে কেউ বয়স্ক বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা নিলে তাদের কার্ড বাতিল করা হবে বলে জানান জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক। অনিয়ম থাকলে আমরা সুনির্দিষ্ট যদি এরকম অভিযোগ থাকে আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিই। জেলায় বয়স্ক ভাতা পান ১,০৩,৭০০ জন, বিধবা ভাতা পান ৪৬,০০০ ও প্রতিবন্ধী ভাতা পান ৬৭,৩০০ জন। আগামী ৬ নভেম্বর পর্যন্ত ভাতার কার্ডের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। ৩ মাস পর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার টাকা পান সুবিধাভোগীরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহীতে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা, এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। পুলিশের চোখে ফাঁকি দিয়ে পথচারী কিংবা ব্যবসায়ীদের টার্গেট করে প্রায়ই ছিনিয়ে নেওয়া হচ্ছে অর্থ ও মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র। আর এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন ভুক্তভোগীরা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে আলতাফ হোসাইনের রিপোর্ট। স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। স্বামী নাসিরউদ্দিন ছিনতাইকারীর আঘাতে এখন ভারসাম্য হারানোর পথে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির এমন দশায় চোখে মুখে অন্ধকার নেমে এসেছে রাবেয়ার। একটা ভালো খাবার খাই না, জীবনে অনেক কষ্ট করে টাকা জমাইছিল, কে আর এত বড় ক্ষতি করলে মানুষের যে আর এত বড় শত্রুটা হচ্ছে, আমি যেন চাই যে সে এরকম করে শাস্তি পায়। 15 অক্টোবর রাত 11:15টার দিকে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা বাজার থেকে বাড়ি ফিরছিলেন বিকাশ এজেন্ট নাসিরউদ্দিন। নির্জন রাস্তায় মুখোশধারী ছিনতাইকারীরা আক্রমণ করে তাকে। তার সঙ্গে থাকা 2,80,000 টাকা ছিনিয়ে নিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চলাফেরার জন্য আর মারাত্মক হয়ে উঠেছে, সবাই রাত্রে 8টা-9টা বাজলে রাস্তাতে যেতে ভয় করছে। এখন পর্যন্ত পুলিশ তদন্ত করে কোনো কিছু উদ্ঘাটন করতে পারলো না, এই জন্য আমরা উদ্বিগ্ন। পুলিশে পারবে না এমন কথা আমার মনে হয় না, যে পারবে না, এটা বাহির করতে পারবে না, ওরা পারবে। 3-4টা আঘাত করেছে মাথায়, কিন্তু আপনার মাথার খুলি ভেঙে বসে গেছিল। তো বিষয় আপনার তাকে ধরতে হবে, ধরে দিতে হবে, এই যে আমি চাই। এই যে আমার কিছু আর দরকার নাই, আমি দেখতে চাই সে আমার ছেলে কে মেরেছে। রাজশাহীতে বেড়েছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। পুলিশের তথ্য মতে গত 9 মাসে জেলার বিভিন্ন উপজেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় 7টি করে মামলা হয়েছে। এসব মামলা এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 34 জন। অপরাধ বাড়ায় নিরাপত্তা শঙ্কায় বাসিন্দারা। যদিও পুলিশ বলছে টহল জোরদারের পাশাপাশি দ্রুত জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অফিসার ইনচার্জদের আমরা নির্দেশ দিয়েছি যে তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে তারা টহল বৃদ্ধি করে এবং যে কোনো ঘটনা যেন তারা দ্রুততম সময়ের মধ্যে পিওতে যায় এবং অপরাধীদের দ্রুততার সাথে গ্রেপ্তার করতে পারে। মহানগর পুলিশের তথ্য মতে গত 9 মাসে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় 21টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় জড়িত থাকায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 55 জনকে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর পদক্ষেপের আহ্বান নগরবাসীর। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি নাগরিক সচেতনতাও জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। 20 বছরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার 20 শয্যার হাসপাতাল। বহির্বিভাগে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে পুরো হাসপাতালের কার্যক্রম। বন্ধ রয়েছে জরুরি ও আন্তঃবিভাগের কার্যক্রম, ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার লাখো মানুষ। স্বাস্থ্য বিভাগ বলছে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি না থাকায় হাসপাতালগুলো পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। হাসপাতালের বেশিরভাগ কক্ষে ঝুলছে তালা। চালুর প্রায় 2 দশকেও প্রতিষ্ঠানটিতে আসেনি কোনো শয্যা কিংবা চিকিৎসা সরঞ্জাম।
2006 সালে উদ্বোধন করা হয় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা হাসপাতাল। তবে প্রায় 2 দশকেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি বিশ্বজ্জার এই হাসপাতাল। বন্ধ বেশিরভাগ কক্ষ এবং জরুরি ও আন্তঃবিভাগের কার্যক্রম। অথচ হাসপাতালটির অবকাঠামো নির্মাণ সহ আনুষঙ্গিক কাজে ব্যয় হয় প্রায় 3,54 লাখ টাকা। বর্তমানে হাসপাতালটিতে আলট্রাসোনোগ্রাম ছাড়া অন্য কোনো পরীক্ষার ব্যবস্থা নেই। মাত্র একজন চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখলেও নেই সরকারি ওষুধ। এতে সরকারি স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। ভর্তি করতে নেই, কোনো ফিস পাস কিছু নেই, মানে খেলে আসছে দেখতেছে ডাক্তারের রোগী, বাবা তুমি এই ওষুধ খেলে বাকি বলে যাও। 3-4 বছর হলো আমাদের মনে করেন সেবা পাই না, এগুলো আর সেই ডাক্তার খুঁজে পাই না। এখান থেকে 20 কিলো রাস্তা বগুড়া যা ভর্তি হওয়ার আগে, সেই ভর্তি হয় আমরা কত যাওয়া আসা, খাওয়া দাওয়া থাকা অনেক কষ্ট। তবে শীঘ্রই হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিয়োগ আমরা কার্যক্রম শুরু করেছি। আশা করছি অতি শীঘ্রই আমরা জনবল সংকট কাটাতে পারবো। এদিকে একই সময়ে উদ্বোধন হওয়া বগুড়ার আদমদিঘি সান্তাহার ও শিবগঞ্জের আলিয়াহাটেও বিশ্বজ্জার হাসপাতালে আন্তঃবিভাগের চিকিৎসা কার্যক্রম এখনো শুরু হয়নি। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নাটোরের সিংড়া উপজেলার 3টি ইউনিয়নের 10টি বিলের পানি নামার জায়গায় মাছ ধরার জন্য লিজ দিয়েছে প্রভাবশালীরা। এতে বিলের পানি নামতে না পারায় প্রায় 4,000 হেক্টর জমি জলাবদ্ধতার কবলে। উপজেলা প্রশাসন বলছে বিলগুলোর পানি বের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আল মামুনের পাঠানো তথ্য এবং রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। বিলের পানি নামতে না পারায় নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ, লালর, শেরেকাল ইউনিয়নের 10টি বিলের প্রায় 4,000 হেক্টর জমি জলাবদ্ধ হয়ে আছে। বিলগুলোর পানি বের হওয়ার একমাত্র স্থান গদাই নদী। আর এ নদীর শাওল এলাকায় স্লুইস গেটটি সতি জাল দিয়ে আটকে দেয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে ইরি মৌসুমের বীজতলা সহ অন্য ফসল রোপণ থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। তাদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও হয়নি সমাধান। স্লুইস গেট করে আমরা খুব বিপদের মধ্যে আছি। কমপক্ষে 10 বছরের উপরে যে সরকারি আসুক, প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাই, আমাদের এই জিনিসটা কেউ দেখে না, সমাধান করে দেয় না। ইরির আবাদ ছাড়া কোনো আবাদ হচ্ছে না, বিলে পানি বাড়ানোর মতন কোনো পরিস্থিতি নাই। লিজ গ্রহণকারী মাছ ব্যবসায়ীরা বলছেন বেশি স্রোতে মাছ ধরা সম্ভব না, তাই পানি নামার গতি ধীর করা হয়েছে। আর লিজ প্রদানকারীদের দাবি, পানির নিচে থাকা খালটি সহ নদীপাড়ের জায়গা তাদের পূর্বপুরুষদের। বিল রক্ষণাবেক্ষণের কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি আছেন, তাদের কাছ থেকে এই জলাটা ডেকে নিচ্ছি। নেওয়ার পরে এই বিলের পানি জাল দিয়ে মাছ মারার জন্য আমি বের করতেছি। মসজিদের নামে আমাদের দাদারা দিয়ে যায়, আর পানি নিষ্কাশনের জন্য বিলের মধ্যে জলাবদ্ধতা থাকে, পানি বদ্ধ থাকে, আবাদ হতো না, যার কারণে তারা এই মানুষের জমির উপর দিয়ে সবার কাছ থেকে অনুমতি সাপেক্ষে পানি নিষ্কাশনের জন্য এই খাল খনন করে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জলাবদ্ধতার কারণে চৈতালি ফসল থেকে বঞ্চিত হয়েছেন কৃষক। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরজমিন পরিদর্শন করি এবং সুইচ গেটগুলো খোলার ব্যবস্থা করি। তো আমরা আশা করছি যদি সুইচ গেট নিয়মিত খোলা থাকে তাহলে আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ পানিটা নেমে যাবে। পানি যাতে খুব দ্রুত নেমে যায় সেই ব্যবস্থা করে খুলে দিয়ে আমরা চেষ্টা করব কৃষক যেন খুব দ্রুত মাঠে চাষ করতে পারেন। গদাই নদীর মিনি স্লুইস গেটের পানি বের হওয়ার স্থানটি 6,57,000 টাকায় লিজ প্রদান করা হয়। সময় সংবাদ, নাটোর। অবশেষে দীর্ঘ 32 বছর পর সম্প্রসারণ হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দরের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী সড়কের 31 কিলোমিটার এলাকা, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে 481,89,00,000 টাকা। সড়ক সম্প্রসারণের কাজ শেষ হলে গতি বাড়বে আমদানি রফতানি ও যানবাহন চলাচলে। তবে কাজ শুরু হলেও বৈদ্যুতিক খুঁটির কারণে কাজের ধীর গতি বলছেন সংশ্লিষ্টরা। জাহাঙ্গীর আলমের তথ্য এবং ছবিতে রিপোর্ট। দ্রুত গতিতে এগিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত 31 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ। মাটি খনন করে বালু ও পাথর ভরাটের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ড্রেন, কালভার্ট। 6.2 মিটারের সড়ক প্রশস্ত হয়ে এখন হবে 10.3 মিটার। সড়ক সম্প্রসারণের মধ্যে রানীহাটি বাজার ও ছত্রাজিতপুর বাজারে হচ্ছে 4 লেন। এছাড়াও জমি অধিগ্রহণ করে কমানো হবে সড়কের বাঁক। সড়ক প্রশস্তকরণের আওতায় রসুলপুর মোড়, পাইলিং মোড়ে থাকবে ইন্টারসেকশন। দীর্ঘদিন পর সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। সড়কটি সম্প্রসারণ হলে কমবে ভোগান্তি, গতি বাড়বে আমদানি রপ্তানিতে। যানজট কমে যাবে, রাস্তাটা ভালো থাকবে, গাড়ি ঘোড়া
ডিস্টার্ব হবে না। এই রাস্তাটা হলে আমাদের লোকজন, দেশের মানুষ উপকার পাবে। তবে কাজের শুরুতে গতি থাকলেও সড়কের দুই ধারে থাকা বৈদ্যুতিক খুঁটির কারণে বিভিন্ন জায়গায় থমকে আছে বাকি কাজ। বৈদ্যুতিক যে পিলার, এই পিলারের জন্য বাধাগ্রস্ত হচ্ছে। বৈদ্যুতিক পিলারগুলো অপসারণ করলেই কাজটা আরো দ্রুত হবে। বৈদ্যুতিক খুঁটি অপসারণের উদ্যোগের কথা জানান পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকোর কর্মকর্তারা। অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই বাকি কাজ শেষ হওয়ার আশা সড়ক বিভাগের। আশা করছি পল্লী বিদ্যুতের খুঁটির কারণে রাস্তা সংশোধনের কাজ বিলম্বিত বা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। দুইটা প্রতিষ্ঠানের যে ইউটিলিটি শিফটিং এর যে ইস্যুটা, সেইটা শিফট করা যত দ্রুত সম্ভব হবে আমাদের জন্য আসলে কাজ বাস্তবায়নটাও তত দ্রুত পসিবল হবে। 31 কিলোমিটার সড়ক ছাড়াও প্রকল্পের আওতায় 42 মিটার কালভার্ট, 2200 মিটার ড্রেন নির্মাণ ও 5.5 কিলোমিটার জমি অধিগ্রহণ করা হবে। 2026 সালের জুন মাসে শেষ হবে প্রকল্পের মেয়াদ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। প্রাথমিক ফলাফলে প্রায় 1 লাখ ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনে সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ ও কাউন্সিলর পদে জয়ের পথে রয়েছেন শাহানা হানিফ। এদিকে কুমোকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটির তহবিল বন্ধের যেই হুমকি দিয়েছেন তা নিয়ে চলছে আলোচনার সমালোচনার ঝড়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। উৎসব মুখর পরিবেশে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় ভোট কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্রেটিক সমর্থিত প্রার্থী জোহরান মামদানি। মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো মেয়েকে সঙ্গে নিয়ে ভোট দেন ম্যানহাটানের মিড টাউনে। কার্টিস লিওয়া আগাম ভোট দিয়ে দিলেও এদিন স্ত্রীর ভোট দেওয়ার সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন এই রিপাবলিকান মেয়র প্রার্থী। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম রয়েছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের। তিনি অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন, তবে ভোটের দিন কোথাও তাকে দেখা যায়নি। মেয়র ছাড়াও নিউ ইয়র্কে আরও বেশ কিছু পদে নির্বাচন হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ ও কাউন্সিলর পদে শাহানা হানিফের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। এক্সাইটিং একটা ইলেকশন হচ্ছে কুইন্সে এবং সবাই এসে ভোট দিচ্ছে। নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী 6 ঘন্টা বাকি থাকতেই 15 লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন, যা 1993 সালের পর নিউ ইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের যে কোনো শহরের মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোট দানের রেকর্ড। ভোট ফেরত জরিপ বলছে কুমো ও স্লিওয়ার চেয়ে অনেকটা ব্যবধানে এগিয়ে আছেন মামদানি। আমেরিকান ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান পলি মার্কেট বলছে মামদানির বিজয়ী হওয়ার সম্ভাবনা 91%, যেখানে কুমোর 9% এবং স্লিওয়ার মাত্র 1%। যদিও মেয়র নির্বাচনকে কেন্দ্র করে মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ভোটাররা। অল আর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমাদের এই জেনারেশন আগামী জেনারেশন বেনিফিটেড হবে, সেদিক থেকে আমি মনে করি অ্যান্ড্রু কুমো ইজ দ্য রাইট চয়েস টু লিড দিস নিউ ইয়র্ক সিটি ম্যানেজিং $150 billion বাজেট অ্যান্ড 300,000 এমপ্লয়ি। উনি আমাদের মধ্যে থেকে উঠে আসা একজন মানুষ যিনি ইমিগ্রেন্টদের সকল স্ট্রাগলের সাথে ছিলেন এবং জোহরান মামদানি প্রতিটা বয়সের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে এটা বিশ্বাস করে। এই জন্য এই মোমেন্টামটাকে একটা মুভমেন্টে পরিণত করা হয়েছে। শুধু নিউ ইয়র্ক নয়, এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টান টান উত্তেজনা, এমন নির্বাচন কেউ কোনোদিন দেখেনি। কে হাসবেন শেষ হাসি, জোহরান মামদানি নাকি অ্যান্ড্রু কুমো? অভিজ্ঞ কুমোকে হারিয়ে ইতিহাস গড়তে পারবেন কি অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম মেয়র প্রার্থী মামদানি? সেই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবারে খেলার খবর। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে এবারের বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে এসে বাদ পড়েছে 3 ফ্র্যাঞ্চাইজি। 17 নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। উন্মুক্ত নিলাম আর বিদেশি সংখ্যা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। 19 ডিসেম্বর আসর শুরু করে 16 জানুয়ারির মধ্যে শেষ করতে বদ্ধপরিকর বিপিএল কমিটি।
সারাদিন ঢাকঢাক গুড়গুড়। মিরপুর থেকে গুলশানের নাভানা টাওয়ার, সব জায়গায় গুঞ্জন কয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে এবারের বিপিএল। প্রশ্ন জানলেও উত্তর জানা নেই কারো, অপেক্ষায় তাই গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বেলা গড়িয়ে রাত, দফায় দফায় বৈঠক বিসিবির পুরানো ডেরায়। মাঝে আসলেন বোর্ডে সদ্য নিয়োগপ্রাপ্ত এন্টি কারাপশন ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল, তার সঙ্গেও আলাপ দীর্ঘক্ষণ। অবশেষে 3 ঘন্টা পর বের হয়ে ইফতেখার মিঠু জানালেন 5 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল। বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বসম্মতে এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। 11 প্রতিষ্ঠান থেকে 8, শেষ দিনে সেখান থেকেও ঝরে গেল 3। বিপিএল এর এই রমরমা বাণিজ্যে কেন এই ধস, জানালেন বোর্ডের সহসভাপতি। আমরা 3টা বিষয় খেয়াল করেছি। নাম্বার 1 হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অর ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। আপনারা জানেন যে টিম চালাতে যা লাগে এটা। 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, তারা কি ম্যানেজমেন্ট নিয়ে আসবে, কি মোটিভেশন নিয়ে আসবে। নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। সো এই 3টা হলো আমাদের টার্গেট ছিল। দল কমায় কমবে ক্রিকেটারদের সুযোগ, বিদেশি বাড়লে দেশিদের জন্য আরও বিপদ। নাজমুল আবেদিন ফাহিম জানালেন ভাবা হচ্ছে বিষয়টা নিয়ে, তাই নেওয়া হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। ন্যাশনাল প্লেয়ার সাধারণত বাদ পড়ে না হয়তো, কিন্তু সেখানেও কিছু করা যায় কি না, প্লেয়ারের সংখ্যাটা যতটুকু বাড়িয়ে রাখা যায় ডোমেস্টিক প্লেয়ারদের, সেই ব্যাপারেও একটা চিন্তা হয়। অনেক কিছু হতে পারে যাতে আমাদের স্বার্থ রক্ষিত হয়, আমাদের প্লেয়ারদের স্বার্থ রক্ষিত। আর্থিক সঙ্গতি প্রমাণে ইতোমধ্যে 2 কোটি টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী 5 দিনের মধ্যে দিতে হবে আরও 10 কোটি, না হলে বসা যাবে না 17 নভেম্বরের ড্রাফটে। এই 5 ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেয়া লাগবে। এই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি যদি কেউ দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে এই 2 কোটি টাকা ফরফিট হয়ে যাবে। 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারান্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। জাতীয় নির্বাচন এবং টি-20 বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের পরিধি বাড়ানো সম্ভব নয় এ যাত্রায়। 19 ডিসেম্বর শুরু করে তাই শেষ করতে হবে 16 জানুয়ারির মধ্যে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বিএনপির প্রার্থীর ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা, বিভিন্ন স্থানে বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ। 2টি দলকে ক্ষমতায় আনতে চক্রান্তের অভিযোগ মির্জা আব্বাসের। 300 আসনের প্রার্থী দেবে এনসিপি, চলতি মাসে চূড়ান্ত তালিকা দেওয়ার ঘোষণা নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টিকে শাপলাকলি প্রতীক দিয়ে ইসির বিজ্ঞপ্তি। এবং দেশে অনলাইন জুয়ায় আসক্ত 50 লাখের বেশি মানুষ, সর্বস্ব হারিয়ে অনেকেই জড়াচ্ছে অপরাধে। বন্ধে ফেসবুক, টিকটক ও গুগলকে সরকারের চিঠি, দ্রুত পদক্ষেপের অনুরোধ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ আইরিন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।